সকাল সকাল বাজারের থলিটা নিয়ে রহিম বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাড়ির দিকে ফিরছিল। বাড়িতে আসা মাত্রই তার মামি তার উপর চিল্লাপাল্লা করতে শুরু করলো। বলল, ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, তোকে কি এগুলো আনতে বলেছি? আর এগুলো কি মাছ নিয়ে এসেছিস? এই মাছগুলো কি খাওয়া যায়? চাষের কই নিয়ে এসেছিস? রহিম মন খারাপ করে তার মামিকে বলল, মামি, আমি আসলে মাছ চিনি না তো, এটা চাষের কই নাকি অরিজিনাল কই? উনি তো বলল যে অরিজিনাল কই। রহিম গালাগালি শুনে পাশের একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল। রহিম এখানে থাকে সেই ছোটবেলা থেকে, তবে এতিম হবার কারণে সে এখানে পড়ে আছে দাঁত কামড়ে। যদি প্রতিবাদ করতে হয় তাহলে হয়তো এই বাড়ি থেকে তাকে বেরিয়ে যেতে হবে। এই রোজার মাসে তার মামি গালাগালি করা থেকে একদমই বিরত থাকে না। তাকে এই রোজার মাসেও নানান অকথ্য ভাষায় গালিগালাজ করে। রহিম তার মামা বাড়িতে থাকে। তার বাবা মা কেউই নেই। সে একজন অনাথ সন্তান। সে অনেক বছর আগে তার মামার সঙ্গে এখানে এসেছিল এবং এখানে তার মামা বাড়িতে থাকে। এক প্রকার চাকরের মতোই খাটে, সমস্ত কিছু করে, কিন্তু তাতেও কোনো দাম পায় না। কারণ রহিম যেন এক প্রকার অন্য ধরনের জীবনযাপন করে এখানে। সব মিলিয়ে রহিমের জীবন খুবই কষ্টের মধ্যে দিয়ে কাটে। রহিমের বয়স 18 বছরে পড়ল, তবে এখন এখানে কোনো কিছুর জবাব দেওয়া মানে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সব মিলিয়ে সে মন খারাপ করে সেই গাছের গোড়ায় বসে রইল। আর কিছু ঘন্টায় বাকি আছে ইফতারের। ইফতার এবং সেহেরি, এই 3-4 বেলা খাবার না থাকলে রহিম হয়তো কবেই এই বাড়ি থেকে পালিয়ে যেত। কয়টা খাবারের দায়ে রহিম এই কাজগুলো করে, এখানে কামড়ে পড়ে আছে। আর তাছাড়া ছোটবেলা থেকেই তার মামা মামি তাকে পালন করেছে, সেহেতু তাদের ওপর উচ্চস্বরে কথা বলা রহিমের ওপর হয়তো ওরকম ভাবে কখনই মনে হয়নি। সে চুপচাপ সেখানে বসে কান্না করতে লাগলো। বেশ খানিক্ষণ পর তার মামি আবার চিৎকার দিয়ে বলল যে, গরুর বাছুরগুলোকে খাবার দিবে কে? তাড়াতাড়ি খাবার দে, আর সন্ধ্যা হওয়ার আগেই সবগুলোকে গোয়াল ঘরে তুলবি। রহিম বলল, আচ্ছা ঠিক আছে মামি, তাই করব। সে গোয়াল ঘরে সমস্ত গরু ছাগলগুলোকে উঠিয়ে ইফতারের খানিকক্ষণ আগে, মনে হয় 10 মিনিটও বাকি নেই, সে তড়িঘড়ি করে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো। তার মামি তখনও চিৎকার চেঁচামেচি করছে যে এসে একটু তাড়াতাড়ি ইফতার গোছানো যায় না। রহিমের মামাতো বোন সিমিয়া সবসময় রহিমের প্রতি কেমনভাবে যেন তাকায়, যেন কোনো এক অপরাধ করে ফেলেছে। আর পাশাপাশি তার মামাতো ভাই বোন সকলেই কেউই রহিমকে পছন্দ করে না। সব মিলিয়ে রহিম যেন এখানে এক প্রকার দায়সারা কাজে পড়ে আছে। এই রোজা রমজানের মাসেও তার প্রতি অন্যায় অত্যাচার কেন কোনো পরিমাণ কমতি নেই। রহিম সেখানে বসে কোনো মতে খাবারটা খেয়ে মসজিদের দিকে চলে গেল। তারপর আবার ঈশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে সে বাসায় ফিরে আসলো। রহিম জানে তাকে এই বাড়ি থেকে বেরিয়ে গেলে চলবে না, তাকে হয়তো এখানে থেকেই দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। সে চিন্তা করতে থাকলো তার ছোটবেলাকার কথা, যখন সে তার বাবা মায়ের সঙ্গে থাকতো, ইফতার করত, সকলে কত আদর করে তাকে খাওয়াতো। কিন্তু তার জীবনটা এত পরিমাণ কষ্ট এবং দুঃখের মধ্যে দিয়ে অতিবাহিত হয় প্রতিনিয়ত। সে যেন কোনো কিছুর প্রতিবাদ করতে পারে না, কারণ প্রতিবাদ করলে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সব মিলিয়ে রহিম সেদিনকে এই সমস্ত কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা জানব রহিম নামের এক অনাথ বালকের জীবনের ঘটনা, যে কিনা একজন সাধারণ অনাথ ছেলে ছিল, কিন্তু তার সঙ্গে ঘটে এক অসাধারণ ঘটনা। সে একদল জিন এবং পরীর সঙ্গে দেখা পায় এবং সেই জিন এবং পরীর দল তাকে অন্য ভুবনে নিয়ে যায়, যেই ভুবন তাকে তার জীবন, তার জীবিকা এবং তার সমস্ত কিছু পরিবর্তন করতে সাহায্য করে। এবং রহিম ফিরে আসে এক বড়লোক সত্তা হয়ে, এক বড়লোক মানুষ হয়ে। তারপর থেকে রহিমের কেন যেন গ্রামের সবাই পাত্তা দিত, কারণ সকলে জানতো রহিমের কাছে অলৌকিক ক্ষমতা আছে, অলৌকিক শক্তি আছে, যা দিয়ে যে কোনো কিছু সে করতে পারে। কিন্তু সাধারণ একজন যুবক, তার হঠাৎ করে এরকম অলৌকিক ক্ষমতা আসলো কিভাবে, সেটাই আজকের পুরো ঘটনাতে আমি আপনাদেরকে শোনাবো। সেহেতু এই ঘটনাটি এবং গল্পটি শুনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে অবশ্যই টিউনে থাকুন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সেই সঙ্গে যারা আমাদের ফেসবুক পেজ লাইক করেননি, তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে আসবেন। জিনের দুনিয়া সিজন 6 ফেসবুক পেজে আগে আসবে, সেহেতু যারা জিনের দুনিয়া সিজন 6 দেখতে চান এবং আমাদেরকে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করে আসবেন। এই ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক করে অবশ্যই আমাদের
পোস্টে প্রতিটি পোস্টের কমেন্ট এবং লাইক করে দিবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। রহিমের দিন এরকম ভাবেই গড়াতে লাগলো। সে প্রতিনিয়ত ঘুম থেকে ওঠে, খাবার খায়, আবার ঘুমাতে চলে যায়। রমজান সবেমাত্র কয়েকটা শুরু হয়েছে। রমজান মাস আসার পর রহিমের কাজের পরিমাণ যেন বেড়ে গিয়েছে। 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়া, আবার ঘরেরই কাজ করা, ইফতার রেডি করা, আবার বাজার থেকে বাজার নিয়ে আসা, আবার ওদিকে তারাবি নামাজের জন্য সময় বের করা, সব মিলিয়ে রহিমের যেন অনেকখানি সময় এখন আগের থেকে বেড়েছে। দিনরাত সে সবসময় ব্যস্তই থাকে। তার মামির অত্যাচার, কথাবার্তা সে শোনে। রহিমদের যে বাড়িতে থাকে সেই বাড়িটা দোতলার একটি বাড়ি। গ্রামের বাড়িতে এরকম বাড়ি হয়তো খুব কম দেখা যায়। একদম মফস্বল শহরের পাশেই বাড়ি। তার মামা ভালো একজন বড়লোক মানুষ। তিনি এখানকার একটি সরকারি অফিসে চাকরি করেন এবং সেই সুবাদে তিনি এখানে ভালো বড় বাড়ি করেছেন। রহিম মাঝে মধ্যেই ছাদে গিয়ে বসে থাকত, কারণ তার দুঃখের কথা সে আকাশের সঙ্গে বলতো, তার সৃষ্টিকর্তার সঙ্গে বলতো, তারাদের সঙ্গে বলতো। সেদিনকে রহিম তার ছাদে গিয়ে বসেছিল। বসে বসে আকাশের দিকে চিন্তা করছিল যে কি করা যায়। তখন রহিম চিন্তা করলো, কেন সেই অত্যাচার সহ্য করবে? সেই বাড়ি থেকে চলে যাবে। তার মামা হয়তো তার প্রতি কোনো খেয়াল রাখে না। এ বাড়ি থেকে বেরিয়ে সে কোথাও একটা কাজ খুঁজবে। কাজ করে হলেও সে খাবে। সে দেখেছে হোটেলে কাজ করে খাওয়া দাওয়া এবং শোবার জায়গা দেয়। অতটুকু হলেই তো হলো, আর তো কিছুর প্রয়োজন নেই। রহিম চিন্তা করলো, এখন থেকে তার মামি কোনো কিছু বললে বরঞ্চ এখান থেকে বেরিয়ে যাবে। তাছাড়া তার কাছে কোনো উপায় নেই। রহিম চিন্তা করলো যে এরকমটাই করবে। দেখতে দেখতে সময় কিছুদিন কাটালো। রমজান ততদিনে 10-12টা পেরিয়ে গিয়েছে। একদিন রহিম কাজ করছিল বাড়ির আঙিনায়। তার মামি সেই কাজগুলো তাকে দিয়ে গিয়েছে। তবে কাজে একটু ভুল হলো। খুব গুরুতর ভুল না হলেও রহিমের মামি সেটাকে একদম মাথায় করে নিল। তার লাউ গাছের একটি মূল ডাগা রহিম কেটে ফেলেছে। এটা খুব গুরুতর অপরাধ না? তখন তার মামি তার হাতে থাকা সেই কাস্তেটা দিয়ে রহিমকে জোরে একটা কোপ বসিয়ে দেয়। এত ক্ষোভ! রহিম তখন সঙ্গে সঙ্গে রেগে যায়। বলে কি যে, মামি তুমি এটা কি করলে? সামান্য একটা গাছ কাটার জন্য তুমি আমার শরীর কেটে ফেললে। ধরধর করে রক্ত পড়ছিল সেখান থেকে। রহিম তখন বলল কি যে, তুমি এটা ঠিক কাজ করনি মামি, এটা কেন করলে? মানুষের প্রতি অত্যাচার করতে কি তোমার ভালো লাগে? রহিমের মামি তখন প্রচন্ড পরিমাণ রেগে গেল এবং রেগে কি বলল, তোর মামা আজকে আসুক, দেখাচ্ছি তোকে মজা। এত বড়! ওই মুহূর্তে রহিম তখন কান্না করতে করতে বাইরে বেরিয়ে আসলো। রহিমের আরেক সৎ মামা তাকে দেখে সেখানে ব্যান্ডেজ করে দিলেন। রহিম সেই গাছের গোড়ায় ঘুমিয়ে পড়লো। ওইদিনকে রাতের বেলা যখন তার মামা বাড়িতে ফেরার পর তার মামি বাসায় যেন একটা বোম ব্লাস্ট করলো এবং সেই বোমের শব্দ এবং সমস্ত ইফেক্ট গিয়ে পড়লো হয়তো রহিমের সাথেই এবং কাছেই। সেখানে যাওয়ার পর রহিম তখন বলল কি যে, মামা আমি কিছুই করিনি, মামি এমনটা করেছে। রহিমের মামা যেন রহিমকে বুঝতে চাচ্ছিল না, কারণ এখানে তার হাত এবং পা সবকিছুই বাঁধা। সে তার মুখ খুললেও এখান থেকে তাকে বের করে দেওয়া হবে। রহিম তখন রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। বলল, আমি এখানে কি চাকরের মতো থাকতে এসেছি? আমাকে এরকমভাবে চাকরের মতো আচরণ করে, তারপর আবার এরকম অত্যাচার করে, মারধর করে। আমি অবশ্যই এরকম কোনো কিছুর জন্য এখানে আসিনি। আমি এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। তোমরা আমার ওপর অত্যাচার করো এবং এই অত্যাচার ধর্মে সইবে না। রহিমের মামা এবং মামি দুইজনে রেগে গেল এবং রহিমকে ঘাড় ধাক্কা দিয়ে সেই রাতে ঘর থেকে বাইরে বের করে দিল। বলল, তুই এখান থেকে বের হয়ে যা, তোর মতো এরকম সন্তানের দরকার নেই। আমাদেরকে আমাদের পরে আবার আমাদের উপরই আঙ্গুল তোলে। বিষয়টা একদিক দিয়ে চিন্তা করতে গেলে রহিমের প্রতি অন্যায় করা হয়েছে, কিন্তু সব দিকে তার বিবেচনা করে না সকলে। রহিম সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে আসলো, কারণ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে বাইরে আসার পর এত রাত্রেবেলা কোথায় যাবে সেটাই চিন্তা করতে লাগলো। বাড়ি থেকে বের হয়ে অনেকটা দূর পর্যন্ত সে হেঁটে হেঁটে চলে এসেছে। কতটা দূর এসেছে রহিম জানে না। ইফতারের সময় হয়তো হালকা পাতলা কিছু খেয়েছে, কারণ সে ইফতারের কাছেই যায়নি। এক গ্লাস পানি খেয়ে সে ইফতার করেছে। সে ওইখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে আসলো। বাড়ি থেকে কতটা দূর এসেছে সে জানে না। রহিম সেখানে একটি গাছের গোড়ায় বসলো। পেটে তখনও চুচো দৌড়চ্ছে, কারণ সে খাবার খায়নি। সকালবেলা গতকাল সেহরিতে খেয়েছিল, তারপর আর সারাদিন কিছু খাওয়া হয়নি। ইফতারে সামান্য একটু পানি খেয়েছে। তারপর এই বেলা 12টা বাজে, রাত, এখন পর্যন্ত সে কিছু খায়নি। এত গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা, একদম ঘুঘু পাখি ডাকছে আর দূরে শিয়াল ডাকছে। সেই পাশে রাতের নির্জনতা রহিমকে যেন জানান দিচ্ছে সে এক ভুতুড়ে অঞ্চলে এসে পৌঁছেছে। আশেপাশে কোনো বাড়ি ঘরদরের ছোঁয়া নেই।
হাঁটতে হাঁটতে রহিম কত দূর এসেছে সে জানে না। সে নিজের দুঃখ কষ্ট ভুলতেই এটা করেছে। সে চিন্তা করেছে আর সে বাড়িতে ফিরে যাবে না। সে এখন নিজের পথ নিজেই বেছে নিবে। কিন্তু এটা কোন গ্রাম, কোন জায়গা এবং কোন অঞ্চল? আশেপাশে রহিম তাকাতে লাগলো, বাড়ি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো বাড়ি নেই। বেশ খানিকটা পথ সে হাঁটার পর সে একটা গাছের গোড়ায় বসে পড়ল। তাকে আজকে যেভাবেই হোক সেহরি খেতে হবে, কিন্তু তার জন্য খাবার সে কোথায় পাবে? কোনো মসজিদে কি খাবার দেয়? আশেপাশে কোনো মসজিদ আছে, কিন্তু তার পা আর চলছে না। রহিম সেখানে চুপচাপ বসে পড়ল। বসে সে আসলে আল্লাহকে স্মরণ করছে এবং বলছে, আল্লাহ, কোনো একটা খাবারের ব্যবস্থা করে দিও, রিজিকের ব্যবস্থা করে দিও, না হলে আজকে পুরোটাই না খেয়ে থাকতে হবে। আমি এটা আসলে পারবো না, আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। সেই অবস্থায় রহিম সেখানে চুপচাপ বসে রইল। বেশ খানিকটা সময় কাটল। খানিকক্ষণ বাদে আশপাশের মসজিদ থেকে আওয়াজ আসতে লাগলো, অনেকটা দূর থেকে। এলাকাবাসী, আপনারা উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে। রহিমের চোখ খুলে উঠল। সে সঙ্গে সঙ্গে উঠে মসজিদে সে মাইক ফলো করে যেতে লাগলো। কিন্তু মসজিদের মাইকটা কত দূর সেটা রহিমের জানা নেই। তার পায়ে অনেকটা ক্ষত সৃষ্টি হয়েছে, সে হেঁটেও যেতে পারছিল না। সেই শুনশান নীরব জঙ্গলের রাস্তায় গাছের গোড়ায় বসে সে কান্না করতে লাগলো। বলল, আল্লাহ, এই আল্লাহর দুনিয়ায় কি এমন কেউ নেই যে আমাকে খানিকটা খাবার দিতে পারে? আমি খানিকটা সুস্থ হলেই শহরে গিয়ে কাজ শুরু করব, তখন হয়তো আমার খাবারের কমতি হবে না। আল্লাহ, আমাকে রহম করো। যে ক্ষতস্থানে কাঁচি দিয়ে কোপ মেরেছিল সেই অঞ্চলটাও রক্ত পড়ছে এবং খুব খারাপ লাগছে রহিমের। শরীরে হয়তো জ্বরের বোঝা, জ্বর চলে আসবে খানিকক্ষণের মধ্যেই, এবং শরীর গরম উত্তপ্ত হয়ে আছে। তখন সেখানে বসে সে যখন আল্লাহকে স্মরণ করছিল, ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল এক মুরব্বী জিন। তিনি রহিমের কাছে এগিয়ে আসলেন। মুরব্বী জিনটার দাড়ি একদম কোমর পর্যন্ত লম্বা, আর তার চেহারা এত সুন্দর, সাথে পাগড়ি পরা এবং পরনে জোপা। রহিমের আকুতি মিনতি শুনে রহিমের কাছে এগিয়ে আসলো সেই মুরব্বী জিনটা। এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে এরকম ভাবে পড়ে আছো কিসের জন্য? রহিম শুরুতে জানতো না যে এটি একটি জিন ছিল এবং এই জিনটি তাকে এতখানি উপকার করবে। রহিম সেখানে বসে আছে। সেই জিন লোকটি রহিমের কাছে আসলো। মুরব্বী লোকটি এসে বললেন, কি ব্যাপার বালক, তুমি এত রাতে এখানে এরকম কাতরভাবে শুয়ে আছো কেন? তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে, এখানে কি হয়েছে? আর তোমার? রহিম তখন বলল, আমার মামি আমাকে কোপ মেরেছে এবং আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বৃদ্ধ সেই মুরব্বী লোকটা রহিমের পাশে বসলো, বসে বলল, কেন, এমনটা কেন করেছে? তখন রহিম একটু একটু করে তার কাঁপা কাঁপা কণ্ঠে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল, এই হচ্ছে ব্যাপার। বৃদ্ধ সেই লোকটি খুব রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, মানুষজন এত খারাপ হয় আমি জানতাম না। তুমি এই রোজা রমজানের মাসে এরকম ভটকে বেড়াবে, তোমাকে খাবার কি দিবে? তুমি তো রোজাও থাকতে পারবে না। রহিম তখন বলল, বাসায় থাকলেও বা কতটুকুই বা খাই, যতটুকুই খাই তার থেকে বেশি কাম করিয়ে নেয়, আর তার থেকে বেশি খোঁটা শুনতে হয়। সব মিলিয়ে এরকমভাবেই আমি সেখানে এতদিন পড়েছিলাম, কারণ ওই যে ওনারা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। আমি একজন অনাথ ছেলে, আমার বাবা মা কেউ নেই, এখানে পড়েছিলাম। এখন আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ তাদের অত্যাচারের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর আমার মামা, সে নিজেও আমাকে বুঝতো না। আমি কি করতাম বলেন আপনি? বৃদ্ধ সেই লোকটি বললেন, ঠিক আছে, তুমি তাহলে। এই কথা বলতে বলতেই রহিম সেখানে অজ্ঞান হয়ে গেল। বৃদ্ধ লোকটি রহিমের শরীরে হাত দিয়ে দেখলেন তার শরীরে জ্বরে যেন ভাজা পড়া হচ্ছে। এত পরিমাণ জ্বর তার শরীরে, এবং সেই সঙ্গে তার হাতের কাটা চিহ্ন আর পায়ের সেই ক্ষত, পায়ের মধ্যেও বেশ খানিকটা ক্ষত হয়েছে। রহিমকে সেই লোকটি সেখান থেকে নিয়ে গেল। রহিম কোথায় গিয়েছে সে জানে না, কতক্ষণ পর তার জ্ঞান ফিরেছে সেটাও সে বলতে পারবে না। অনেকক্ষণ বাদে রহিম চোখ খুলল। চোখ খুলে সে দেখতে পেল সে একটা চৌকির উপর শুয়ে আছে। চৌকি বলতে একটা বেতের যে চৌকি থাকে নরম, বাহিরে বিছানো, সেখানে সে শুয়ে আছে। তার শরীরের উপর একটা চাদর দেওয়া, উপরে একটা ছাউনির মতো, তবে ছাউনিটা কেমন অদ্ভুত রকমের ছাউনি, পাতার মতো। রহিম উঠে বসতে গেল। ঠিক সেই মুহূর্তে রহিমকে অবাক করে দিয়ে তার সামনে আসলো রূপালী। রূপালী নামে সেই মেয়েটি। তার পরনে খুবই সাদাসিধে এবং সিমসাম একটা পোশাক, সাদা রঙের। সেই সঙ্গে তার চুলগুলো যেন একদম খায়রুল সুন্দরীর মতো, একদম কোমর পর্যন্ত। সেই সঙ্গে সে এমন ভাবে রহিমের দিকে তাকিয়ে আছে। রহিম তার দিকে তাকিয়ে বলল কি যে, আপনি কে? সে বলল, আমি রূপালী। ওই মুহূর্তে রহিম উঠে বসতে গেল। রূপালী বলল, উঠবেন না, আপনার শরীর বেশ খারাপ, আব্বাজান বাইরে গিয়েছেন, তিনি আসুক, আসার পর আপনি উঠবেন। আর আপনার শরীরে বেশ খানিকটা ক্ষত, এই ক্ষত নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না, আপনি বসুন,
আব্বা হুজুর আসুক। অনেকক্ষণ বাদে রহিম সেখান থেকে শুয়েছিল এবং সেই মুরব্বী লোকটা সেখানে এসে উপস্থিত হলেন। রূপালী দেখতে যেন একদম চাঁদের মতো। এরকম সুন্দর রূপওয়ালা মেয়ে আজ পর্যন্ত রহিম দেখেননি। বেশ খানিকক্ষণ পর সেই মুরব্বী লোকটা আসলেন। তার পরনে জুব্বা পরা, মুখে সাদা দাড়ি। রাতের বেলা সে ঠিকঠাক মতো দেখেননি। রহিমকে দেখে সে বলল যে, কি ব্যাপার, এখন তোমার শরীরের কি অবস্থা? রহিম তখন বলল, খানিকটা সুস্থ লাগছে। কিন্তু আপনি কি? আপনি আমাকে যে ফেরেশতার মতো এরকম উদ্ধার করে নিয়ে আসলেন এবং এনে আমাকে এরকমভাবে এখানে সেবা দিচ্ছেন, আপনার এই উপকার আমি কখনোই ভুলব না। লোকটি তখন বলল যে, উপকার কি? এটা আমার কর্তব্য ছিল। তুমি বিপদে পড়েছ, আর আল্লাহ তাআলা শিখিয়েছেন বিপদগ্রস্ত মানুষকে অবশ্যই সাহায্য করতে হবে। আর তাছাড়া এখন রোজার মাস, রোজার মাসে সাহায্য করলে সেই সওয়াব অনেক গুণ বেশি হয়। সব কথা বলতে গেলে তুমি ওইখানে যেরকমভাবে পড়েছিলে আমার খুব খারাপ লেগেছিল, এই জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। যদিও আমার এখানে এরকমভাবে নিয়ে আসার কোনো নিয়ম নেই, তবুও তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। রহিম খানিকটা বিচলিত হয়ে বললেন, নিয়ম নেই মানে কি বলছেন আপনি? মুরব্বী সেই লোকটি বলে উঠলেন, রহিম, তুমি আপাতত বিশ্রাম করো, তোমার সঙ্গে পরে আমার কথা হবে। আপাতত আমি একটু এই গ্রামের শেষ প্রান্তে যাব, সেখানে একটু কাজ আছে। এ হচ্ছে আমার মেয়ে রূপালী, আর এখানে আমি এবং আমার মেয়ে এই দুইজনেই থাকি, আর কেউ থাকে না। আমি বললাম, কিন্তু রূপালী হয়তো আমার থেকে 1 বছরের ছোট হবে, এটাই রহিম ভাবতে লাগলো, কারণ তার চেহারার মধ্যে তার বয়সের ছাপটা বোঝা যাচ্ছিল। রহিম তখন চিন্তা করলো যে আমি আজকে রোজা থাকবো, কিন্তু রূপালী তাকে বলল, একদমই না, আপনি এটা করবেন না, আপনার শরীরটা খুবই দুর্বল। আব্বাজান বলেছেন আপনাকে খাবার দিতে, আর সেই সঙ্গে ওষুধটাও দিতে। আব্বাজান সকাল সকাল গিয়ে বৈদ্যর কাছ থেকে ওষুধ তৈরি করে নিয়ে এসেছেন। রহিম বলল, কিন্তু রোজা ভাঙতে পারবো না আমি। ওই মুহূর্তে রূপালী বলল, ঠিক আছে, অসুস্থতার জন্য রোজা ভাঙার বিধান আছে, আর আপনি চাইলে সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। রূপালী তার পাশে খাবারের প্লেট, একটা বড় গ্লাসে কাঁসার গ্লাস ভর্তি পানি এবং আরেকটা গ্লাসের শরবত, এবং সেই সঙ্গে পাশে একটা বোতলের শিশি রেখে গেলেন। তার ভিতরে নীল এক ধরনের তরল আছে। সে বলল, এটা একটা ওষুধ, এটা আপনার জ্বর সারিয়ে তুলবে এবং আপনার ঘাটাকেও সারিয়ে তুলবে। আপনার ঘায়ের এখানে সেলাই করতে হবে। সন্ধ্যার দিকে আব্বার সঙ্গে বৈদ্য আসবেন, তিনি আপনাকে দেখে আপনার চিকিৎসার ব্যবস্থা নেবেন। সেহেতু আপনি এখন একটু বিশ্রাম করুন এগুলো খেয়ে। সত্যি শরীর খুব খারাপ লাগছিল, এই মুহূর্তে রোজা থাকা আসলে সম্ভব নয়। রহিম চিন্তা করলো, তাহলে রোজাটা ভেঙে ফেলি। রূপালী তখন একটু মুচকি হেসে বলল, রোজা ভাঙবেন মানে কি? আপনি তো রোজা রাখেননি, নিয়ত করেছেন। আপনি তো সেই ফজরের 2 ঘন্টা আগেই অজ্ঞান হয়েছেন, তারপর তো আপনার জ্ঞান নেই। এই অবস্থায় তো আপনার রোজা হবে না, সে তো আপনাকে একটু ভাঙতেই হবে। রূপালীর কথা শুনে রহিমের খানিকটা লজিক্যালি মনে হলো। সে সেই খাবারটা মুখে দিতেই মনে হচ্ছিল যেন সে অমৃত চিবিয়ে খাচ্ছে, এত চমৎকার খাবার। রহিম মেয়েটাকে জিজ্ঞেস করলো, এটা কে রান্না করেছে? রূপালী মেয়েটি বলল, এটা আমি রান্না করেছি। এ বাড়ির সমস্ত কিছু আমি তো রান্না করি, আমার মা নেই, আমি এবং আব্বা হুজুর এখানেই থাকি। এরপর রহিম বলল, আচ্ছা ঠিক আছে, আপনার মধ্যে অনেক গুণ আছে, আমি আসার পর থেকেই দেখছি আপনি কাজ করছেন, এটা ওটা। সত্যি আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। মেয়েটি রহিমের দিকে একটু মুচকি হেসে ঘরের মধ্যে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে রহিম শিশি থেকে ওষুধটা নিয়ে সেখানে শুয়ে রইল খেয়ে। বেশ খানিকক্ষণ পর রহিমের শরীরের মধ্যে একটু ভালো লাগছিল, তবে চোখ জুড়িয়ে ঘুম আসছিল। ওষুধের মধ্যে ঘুমের ওষুধ আছে কিনা কে জানে। রূপালী মেয়েটা খুব যত্নশীল এবং খুব সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে আজ পর্যন্ত রহিম কোথাও দেখেনি। এই জায়গাটা বেশ অদ্ভুত। আশেপাশে রহিম তাকালো, বেশ ঘন এবং বিরান জঙ্গল। জঙ্গলের চারপাশে একটা ছোট্ট প্রাচীর দেওয়া, আর তার প্রাচীরের মধ্যখানে এই ঘরটা পাথর দিয়ে নির্মাণ করা। এরকম ঘর আজ পর্যন্ত রহিম তাদের গ্রামে বা আশেপাশে কোথাও দেখেনি। এটা আবার কেমন ঘর? দোতলা বিশিষ্ট পাথর দিয়ে নির্মাণ করা এই ঘরটি। ঘরের পিলারগুলো বেশ অদ্ভুত। অনেকক্ষণ রহিম তাকিয়ে থাকতে চাইল, তবে আর তাকিয়ে থাকতে পারছিল না। গাছের পাতাগুলো আস্তে আস্তে যেন নীলচে বর্ণ হয়ে আসছিল। এরকম নীলচে বর্ণ পাতা এর আগে রহিম কখনো দেখেনি। অনেকটা সময় পার হলো, রহিম ঘুমিয়েছে। রহিমের যখন চোখ খুলল তখন প্রায় সন্ধ্যা। চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে। পাখির কিচিরমিচির আর এক ধরনের পশু পাখির ডাক রহিমের ঘুম ভাঙিয়ে দিল। সে ঘুম থেকে উঠে দেখে সেখানে সেই বৃদ্ধ মুরব্বী লোকটি বসে আছেন। তার পরনে কালো এক ধরনের জুব্বা, আর মুখের দাড়িগুলো কেমন যেন অদ্ভুত বিরং হয়ে আছে। তার পাশে আরেকটা লোক বসে আছে। লোকটার এক চোখ নেই, মানে কানা, অন্য চোখ দিয়ে সে দেখে। তার কানগুলো বাইরের দিকে অনেকটা খাড়া, অনেকটা ওই বৃদ্ধ মুরব্বী লোকটার মতোই। রহিম চিন্তা করতে লাগলো, এরা কারা? তারপর ভালো মতো তাকিয়ে দেখলো এটা সেই চাচা যে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে।
ওই লোকটি, যে লোকটিকে নিয়ে এসেছে চিকিৎসা করার জন্য, তিনি কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল, মানে ওরা কি একটা ভাষায় কথা বলে সেটা রহিম বুঝতে পারলো না। অনেকক্ষণ পর রহিম বলল, আপনারা কি বলছেন? কিছু বুঝতে পারছি না। সে বৃদ্ধ লোকটি বললেন, উনি বলছেন যে তোমার ঘাটা অনেক ক্ষতযুক্ত, এটা সারতে সময় লাগবে, আর এখানকার ওষুধও ঠিক মতো হবে, ছাড়বে না। রহিম তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা আচ্ছা চাচা, আপনারা সত্যি করে বলুন তো আপনারা কারা এবং আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? রহিম বললেন যে তোমাকে বলেছিলাম না সন্ধ্যার দিকে এসে বলবো। আসলে আমরা তোমার কাছ থেকে কোনো কিছু লুকাতে চাই না, আর তাছাড়া লুকানোর মতো কিছু নেইও। এটা তোমাদের স্বাভাবিক জগৎ না যেখানে মানুষরা বসবাস করে। এটা হচ্ছে জিনের অঞ্চল বা জিন জগৎ, আর আমি একজন কামিল জিন। আমি এখানে বসবাস করছি বহু বছর ধরে। আমার স্ত্রী এবং বাকি সন্তানেরা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে বলতে আমার মোট 4 সন্তান। 4 সন্তানের ভিতর 3টা ছেলে, এবং এটা হচ্ছে আমার সব থেকে ছোট মেয়ে। 3টা ছেলে আমাকে রেখে চলে গিয়েছে, আর আমার স্ত্রী তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছে। রহিম তখন বলল যে, কি বলছেন? আপনি এখানে একা এরকমভাবে আপনার ছোট মেয়েকে নিয়ে থাকেন? সেই বৃদ্ধ লোকটি বললেন, জি, আমি এখানে এরকমভাবেই থাকি, আর আমি একজন জিন। এটা শুনে কি তোমার ভয় লাগছে না? রহিম বলল, ভয় লাগার কি আছে? আপনি তো ওই আল্লাহ তাআলারই সৃষ্টি, যে আল্লাহ তাআলার আমরা ইবাদত করি। সেহেতু আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পেতাম যদি আপনি বড় ভয়ঙ্কর কোনো কিছু হতেন, ভয়ঙ্কর কোনো জিন হতেন বা মানুষের ক্ষতিকর কোনো জিন হতেন, তাহলে। কিন্তু আপনার মতো এরকম ভালো এবং ভদ্র জিন আমি আমার জীবনে কোনোদিন দেখিওনি, শুনিওনি। এই প্রথম দেখলাম, এবং আপনাকে আমি জলজন্ত দেখে আমি আপনার পা চলে একটু সালাম করতে চাই। লোকটি বলল, না, এটা একদমই করা যাবে না। তুমি বেশ ভালো একটা ছেলে, তোমার কথাবার্তা এবং চালচলন শুনেই বোঝা গেছে। যাই হোক, তুমি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে, এবং আমি সুস্থ হলে তোমাকে তোমার জগতে নামিয়ে দিয়ে আসবো। রহিম তখন বলল, আমি আমার জগৎ আর ফিরে যেতে চাই না। সেখানে আমার জন্য কিছুই নেই। না আছে আমার পৈতৃক ভিটা, পৈতৃক সম্পত্তি, আর না আছে আমার কোনো আত্মীয় স্বজন। আপনি জানেন, আমার বাবা মা দুজনে মারা যাওয়ার পর থেকে আমার চাচারা আমার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখানে ভোগ দখল করে ব্যবহার করছে, আর আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে। আমার মামা নেহাতি দয়ালু লোক ছিলেন, সেই জন্য তিনি আমাকে তার সঙ্গে রেখেছিলেন। তবে মামি, তিনি খুবই দরজাল টাইপের লোক। তিনি আমাকে দিয়ে সমস্ত কাজ করাতেন, কিন্তু সব মিলিয়ে আমি সেখানে থেকেও হয়তো আমার সমস্ত কিছু তাদেরকে দিতে পারিনি, আপন করে নিতে পারিনি। ওই মুহূর্তে রূপালী রহিমের কথা শুনে বলল, মানুষরা তো খারাপ হয় আব্বা, আমি তো আগে জানতাম না। সত্যি এইটা দেখে খুব খারাপ লাগলো। রহিম বলল কি যে, না, আমার মামা মামি খুবই ভালো, তবে ওনারা কেন যেন আমার উপর শুধু রাগ করেন। আমাকে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করেছেন না। রূপালী তখন বলল, আপনার মতো লোক হয় না, তারা এত অত্যাচার করেছে আপনার উপর, তারপর আপনি তাদের গুণগান গাইছেন। রহিম বলল, ব্যাপার না, সমস্যা কি? তাদের গুণগান গাইলে তো আমার আর টাকা পয়সা দিতে হচ্ছে না। সকলে তখন হেসে উঠল। বৃদ্ধ মুরব্বী লোকটা বললেন, জিনটা, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বিশ্রাম করো, তোমার সঙ্গে কালকে দেখা হবে। ওইটা বলতেই হঠাৎ করে এই ঘরের চারপাশে, মানে যেখানে ছাউনি দেওয়া ছিল, ছাউনির চারপাশে একটা প্রাচীর উঠে গেল। একটা অলৌকিক ব্যাপার। তখন ওই মুহূর্তে বৃদ্ধ লোকটি বললেন, এটা আমাদের ঘরেরই অংশ। দিনের বেলা এটাকে আমরা তুলে রাখি, কিন্তু রাতে এটাকে আটকে দিই, কারণ এখানে হিংস্র জন্তু জানোয়ার আছে। তুমি এখানে বিশ্রাম করো, আমরা ঘরের ভিতরে গেলাম, ঠিক আছে? রহিম সেখানে শুয়েছিল। রাত্রেবেলা ঠিকঠাক মতো ঘুম হলো না। সে বারবার শুধুমাত্র তার বাড়ির কথা চিন্তা করতে লাগছিল। এখানে এসেছে, তারপর তাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, সেটা রহিম কোনোভাবেই জানে না। যাই হোক, রহিম পরের দিন ঘুম থেকে উঠে দেখলো তার শরীর খানিকটা সুস্থ লাগছে। আগের মতো জ্বর নেই, তবে ঘাস শুকাতে সময় লাগবে। রহিম ঘুম থেকে উঠে দেখলো রূপালী রান্নাঘরের বারান্দায় বসে আছে, এবং সে রান্না করছে কোনো কিছু একটা। তবে এটার ঘ্রাণ অন্য যে কোনো স্বাভাবিক খাবারের থেকে আলাদা। এরকম জাতীয় খাবার আজ পর্যন্ত রহিম কোনোদিন খায়নি, বা এরকম খাবার গন্ধ শোকেও নি। সে রূপালীর কাছে গিয়ে বসলো, বলল, কি রান্না করছেন? রূপালী হঠাৎ করে আচমকা চমকে গিয়ে বলল, আপনি এসেছেন? আসলে চমকে গিয়েছি। রহিম বলল, জিনেরা যত চমকে যায় সেটা আজকে বুঝতে পারলাম। রূপালী বলল, আপনি কয়টা দিনের সঙ্গে মিশেছেন? আমরা তো এখানে এরকমভাবেই থাকি। তখন রহিম জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, আপনার আব্বাজান বললেন যে আপনার মা নাকি চলে গিয়েছে, কোথায় গিয়েছে? রূপালীর মনটা খারাপ হয়ে গেল। বলল, আপনি খাবার খাবেন? এটা আমি রান্না করেছি, খুব সুন্দর হয়েছে, এই নিন। প্রশ্নটা এড়িয়ে গেল রূপালী। তারপর সে ওখান থেকে বেরিয়ে গেল। খাবার বাড়িটা আমি হাতে ধরে রেখেছি, খুব সুন্দর ঘ্রাণ। কোন একটা মাংস একদম মশলা ছাড়া রান্না করা হয়েছে, ভালো ঘ্রাণ আসছে, পাশে রুটিও রাখা। আমি খাবারগুলো হাতে নিয়ে খেতে লাগলাম। ওই মুহূর্তে রূপালীকে আবার জিজ্ঞেস করলো রহিম, বলল যে, উত্তর দিলেন না?
রূপালী তখন বলল, আমি যখন খুব ছোট, এই 22-23 বছর বয়স হবে, সেই সময় আমার আম্মা আমাকে ছেড়ে চলে যান অন্য আরেকজনের সঙ্গে। তিনি আমার বাবাজনের সঙ্গে থাকতে চাননি। আর তাছাড়া আমার ভাইয়েরা, ওরাও আমাদেরকে রেখে চলে গিয়েছে, কারণ আমরা নাকি খুব খারাপ, ভালো না। ওরা গিয়েছে, ভালো হয়েছে, তবে আমার বাবাজান আমাকে খুব আদর করে এবং এখানেই আমাকে ভালো মতো রেখেছে। আমি চাই আমার বাবাজান আমার প্রতি সবসময় এরকম সদয়শীল হোক। রূপালীর কথা শুনে আমার বেশ মন খারাপ হলো। যাই হোক, খাবারটা গলা দিয়ে নামছিল না, একটু একটু করে খেয়ে নিলাম। রূপালী কান্না করছিল। রূপালী একটি মেয়ে জিন এবং সে খুব সুন্দরী একটি রূপবতী তরুণী এবং পরী যেটাকে বলে। রূপালীর এরকম কথা শুনে আমার নিজের কাছে খারাপ লাগলো। সে সেখানে চুপচাপ বসে রইল, অনেকক্ষণ সময় কাটালো। তখন রহিম রূপালীকে বলল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের উপর সদয় হবেন। ওদিনকে রহিম যেন করে এদিক ওদিকে তাকিয়ে আশেপাশের সৌন্দর্য দেখে দিন কাটিয়ে ফেলল। রূপালী সারাদিন কাজ করে, গৃহস্থলী টুকটাক এটা ওটা কাজ সবসময় কাজ করে। আর রহিমকে রূপালী এক কিনারে বসে থাকতে দেখে বিকালের দিকে জিজ্ঞেস করলো, আপনি কিন্তু দুপুরের খাবার খাননি কেন বলুন তো? ওষুধও খাননি। ওই মুহূর্তে রহিম রূপালীকে বলল, আসলে বাড়ির কথা খুব মনে পড়ছে। রূপালী বলল, বাড়ির কথা মনে করে লাভ নেই, খাবারটা খেয়ে নিন, এই নিন। রহিম খাবার খেয়ে সঙ্গে সঙ্গে সেই ওষুধটা খেয়ে নিল। মাত্র একদিনের ওষুধ খাওয়াতে রহিমের অনেকটা সুস্থতা ফিরে এসেছে। রাতের বেলা তার আর খারাপ লাগছে না, হাতও অনেকটা সুস্থ হয়ে উঠেছে। দেখতে দেখতে রহিমের এখানে প্রায় 15-20 দিন সময় কেটে গেল এবং এই 15-20 দিনের মধ্যে সে রূপালীর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব করে ফেলেছে। রূপালী সবসময় তাকে খাবার এগিয়ে দিত এবং রহিমও এখানে থেকে একদম খুব সুন্দরভাবে এই সময় কাটাতে লাগলো। এখানে না আসলে রহিমের হয়তো রোজা থাকা হতো না। রহিম যখন এখানে এসেছিল সে সময় রোজা হয়তো 10-12টা হয়েছিল, আর এই কয়েকদিনে রোজা অনেকগুলো পার হয়েছে। রহিম যখন রোজা খাওয়ার জন্য মানে সিহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠত, তখন রূপালী তার জন্য খাবার অলরেডি রেডি করে রাখতো এবং বলতো, এটা আপনার খাবার। জিনেদের মধ্যে অনেকে হয়তো রোজা রাখার ফরজ বিধান নেই, শুধুমাত্র মানুষেরা রোজা রাখে, এটাই হচ্ছে নিয়ম। তবে জিনেরা রোজা রাখে, এই নির্দিষ্ট রমজান মাসে রোজা এটা নিয়ম নেই। তবে তবুও রূপালী শুধুমাত্র রহিমের জন্যই রোজা রাখা শুরু করে এই কয়েকদিন, যাতে করে সে রহিমকে খাবার দিতে পারে এবং খাবার গরম করে একই সঙ্গে খেতে পারে। রহিম প্রত্যেক দিন এটা দেখে বেশ অবাক হতো, চিন্তা করত রূপালী তার জন্য খাবার এরকম নিয়মিত এনে রাখে। ওই মুহূর্তে হঠাৎ ঈদের সময় চলে আসলো, আর 3-4 দিন পরে ঈদ, যেহেতু মাঝখানে একটা সময় কেটেছে। রহিমের নতুন কাপড় আনতে হবে, তার শরীর একদম সম্পূর্ণ সুস্থ, ঘাওটা একদম শুকিয়ে এসেছে, পুরোপুরিভাবে নাশালেও শুকিয়ে এসেছে। ওদিনকে রূপালী তাকে বলল, এই ড্রেসটা তোমার জন্য বানিয়েছি আমি রহিম। তখন রহিম বলল, কি বলছো, আমার জন্য তুমি জামা তৈরি করেছো? খুবই মোলায়েম এবং সফট একটা কাপড়ের জামা, এত চমৎকার সেই জামাটা। রহিম হাতে নিয়ে বুঝতে পারলো এটা নিশ্চয়ই খুবই খাদি এবং খুব সুন্দর একটি কাপড় দিয়ে তৈরি করা, এবং খুব সুন্দর একটা পাঞ্জাবি, সঙ্গে তার এত চমৎকার জুতা এবং বাকি সমস্ত জিনিসপাতিগুলো তৈরি করে দিয়েছে। রহিম চিন্তা করতে লাগলো, এটা তুমি কিভাবে তৈরি করলে? ওই মুহূর্তে তখন রূপালী বলল যে, আমি তৈরি করেছি তোমার জন্য এবং খুব ভালোভাবে, দেখো তুমি পরো ঈদের দিন, ঠিক আছে? যদিও আমাদের এখানে ঈদ ওরকমভাবে উদযাপন করা হয় না, তবু আজকে আমি চাই যে আমাদের সঙ্গে তুমি তোমার মতো করে ঈদ উদযাপন করো, এতটুকু খুশি আমি করতে চাই তোমার জন্য। পরের দিন সকালবেলা রূপালী রহিমের জন্য সেমাই রান্না করলো এবং পাশাপাশি তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য বলল। বৃদ্ধ সেই মুরব্বী লোকটা বলল, আমি প্রায় দিনই চেষ্টা করি মানুষের জামায়াতের সঙ্গে ঈদের নামাজ পড়তে। আজকে আমি এবং তুমি আমাদের এতিমখানায় যাব, যেখানে আমি অনেক ছাত্রদেরকে পড়াই। ওই মুহূর্তে রহিম বলল, কিছু মানে? তখন সে বলল, হ্যাঁ, বাবাজান তো একজন হাফেজ, তিনি অনেক ছাত্রদেরকে পড়ায় এবং ওইখানেই যায়। তুমি বাবাজানের সঙ্গে ওইখানে ঈদের নামাজ পড়তে যাও, বাবাজান তো ওইখানে প্রায়ই যায়। বাবাজান যে একটা জিন, সেখানে ওইখানকার 2জন মাদ্রাসার হুজুর ছাড়া আর কেউই জানেন না। রহিম চিন্তিত হয়ে পড়ল, বলল, কি বলছেন? সে একজন জিন হয়ে মানুষের জগতে এরকম ঘোরাফেরা করে? তখন রূপালী বলল যে, হ্যাঁ, বাবাজান তো ওইখানেই যান নিয়মিত পড়াতে। কেন, তুমি এতদিন জানো না? রহিম বলল, না, আমি তো জানতাম না। যাই হোক, ওই মুহূর্তে ঈদের দিন সকালবেলা রহিম সেই চাচাজানের সঙ্গে, তাকে চাচাজান বলে ডাকতেন, জিনের সঙ্গে চলে গেল সেই ঈদগাহ মাঠে নামাজ পড়তে। রহিমের এবার নতুন কাপড় হয়েছে। এতদিন সে পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যেত, কিন্তু এবার নতুন কাপড় পরে একদম সামনের কাতারে তার জিন চাচাজানের সঙ্গে সেখানে নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়া শেষে তার জিন চাচাজানের সঙ্গে কোলাকুলি করলেন এবং রহিম খুব খুশি ছিল, খুব আনন্দিত ছিল।
রহিমকে তার চাচাজান কিছু অর্থ দিলেন, বললেন এটা তোমার কাছে রাখো, তোমার ঈদের সালামি বা ঈদের বকশিস। রহিম যেন খুশিতে একদম আত্মহারা হয়ে উঠল। আজ পর্যন্ত তাকে এত টাকা ঈদের বকশিস বা পুরস্কার হিসেবে দেননি। তার চাচাজান তার জন্য এতটা করছেন, এটা যেন তার জন্য এক ঈদের আনন্দের সমানই। সে কান্না করে ফেলল। জিন লোকটি বললেন যে তুমি কান্না করো না, আল্লাহ তোমার সহায় হোক, এবং তুমি খুব ভালো একটা ছেলে। তোমার মতো ভালো ছেলে আজ পর্যন্ত আমি দেখিনি। আমাদের মাদ্রাসাতেও তোমার মতো ভালো ছেলে নেই, সৎ এবং নিষ্ঠাবান। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। রহিম সেখান থেকে বেশ কিছু জিনিস কিনল, ঈদগাহ মাঠ থেকে বেশ কিছু মিষ্টি, তারপর ভাজা পোড়া জিনিস। জানে না রূপালী জিনিসগুলো খেতে পছন্দ করবে কিনা, তবে সে সেই জিনিসগুলো নিয়ে বাড়িতে ফিরল তার চাচাজানের সঙ্গে। রহিমকে বাড়ির মাথায় নামিয়ে দিলে সেই জিন চাচাজান বললেন, ঠিক আছে, আমি একটু কাজে যাচ্ছি, আমি ফিরবো খুব শীঘ্রই, তুমি বাড়িতে ফিরে যাও। রহিম বাড়িতে ফিরে রূপালীর হাতে সে জিনিসগুলো দিল। রূপালী দেখে তার চোখ চকচক করছিল, বলল, এগুলো কে নিয়ে এসেছে? রহিম বলল, আমি কিনে নিয়ে এসেছি তোমার জন্য। ওই মুহূর্তে রূপালী বলল, তুমি কিভাবে জানলে যে ঈদের দিন আমার এগুলো খেতে খুব পছন্দ? আব্বাজান আমাকে এগুলো এনে দেন, তবে আব্বাজান এবার আনলেন না কিসের জন্য? রহিম বলল, আব্বাজান কোথায় যেন গিয়েছেন, এটা আমি নিয়ে এসেছি তোমার জন্য, এই নাও। সমস্ত জিনিস যা রূপালী খেতে পছন্দ করে ঈদের দিন, সেই সমস্ত জিনিসগুলো রহিমই তার জন্য পছন্দ করে নিয়ে এসেছে। রূপালী সেখানে বলল যে, সত্যি তুমি আমার মন বুঝতে পারো, এটা বেশ ভালো। দেখতে দেখতে তাদের সময় কাটতে লাগলো। ঈদের দিন তারা বেশ আনন্দ এবং হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে রহিম বিকেলে রূপালীর সঙ্গে সেখানে বসেছিল। রূপালীদের বাড়ির পেছনে একটি ছোট্ট ঝিরি আছে, সেই ঝিরি দিয়ে পাহাড়ের ওপর থেকে পানি সোজা নেমে আসে। এই পুরো উপত্যকা এবং পরিবেশটা এত চমৎকার এবং এত উন্নত যে রহিম এই জায়গাটা দেখে সত্যি বিচলিত হয়, কারণ এটা পাহাড় অঞ্চল এবং তার গা ঘেঁষে এই বাড়িটা নির্মাণ করা। খুব সুন্দরভাবে আশপাশটা নির্মাণ করা, চারিদিকটা যেন এক সুন্দর আলখাল্লা দিয়ে পরিপূর্ণ। রহিম এখানেই রূপালীর সঙ্গে সময় কাটায়, গল্প করে, মাঝে মধ্যে জঙ্গলের মধ্যে যায় শিকার করতে। রূপালী বেশ ভালোই শিকার করতে জানে। রূপালী এই সমস্ত খাবার সংগ্রহ করে। এখান থেকে সেদিনকে সে রহিমের সামনে একটি বড় হরিণ শিকার করলো এবং সেটাকে সঙ্গে করে রহিমের সঙ্গে করে সে বাড়িতে ফিরে আসছিল। সেদিনকে রাস্তায় দেখা হলো একটা জিনের সঙ্গে, যে কিনা রূপালীকে বিরক্ত করত। জিনটা রহিমকে দেখে বলল, এটাকে দেখে তো একটা মানুষ মনে হচ্ছে, এর সঙ্গে তুই কি করছিস রূপালী? ওই মুহূর্তে রূপালী বলল, তোকে না কতবার বলেছি আমাকে বিরক্ত করবি না, এই মাঝখানে এসে বিরক্ত করলে তোর খবর আছে। তুই এখানে কেন এসেছিস? এখান থেকে ফিরে যা। এক প্রকার রাগ এবং জোরজবস্তি করে সেখান থেকে রহিম ফিরে আসলো এবং সঙ্গে রূপালীকে জিজ্ঞেস করলো, এটা কে? দেখতে বেশ বিভৎস লাগছিল। রূপালী তখন বলল, এটা আমাদের এই গ্রামের একটু জিন, আমাকে পছন্দ করে। ওই মুহূর্তে রহিম বলল, পছন্দ করে? জিনটা তোমাকে পছন্দ করে তাহলে তুমি মেনে নিচ্ছ না কিসের জন্য? রূপালী বলল, না, আমি অন্য কাউকে পছন্দ করি, এখন পড়তে শুরু করেছি, আর ও একটা বাজে জিন, ওর সঙ্গে আমার কোনো রাবতা নেই। এই কথা বলতেই রহিমের খানিকটা মন খারাপ হলো, কারণ রহিম এতদিন এখানে থেকে রূপালীর প্রতি একটা আলাদা মনোযোগ এসে গিয়েছিল, মানে সে রূপালীকে পছন্দ করতে এই জাতীয় কিছু। তবে রূপালী যখন বলল সে অন্য কাউকে পছন্দ করে, এই কথা শোনার পর তখন রহিমের মন খানিকটা খারাপ হলো। সে এসে চুপচাপ বসে রইল সন্ধ্যার দিকে। রূপালী তার কাছে খাবার নিয়ে আসলো, এসে বলল, কি ব্যাপার রহিম, তুমি চুপচাপ বসে আছো কিসের জন্য এখানে? রহিম বলল, না এমনিতেই। রূপালী বলল, খাবারটা খেয়ে নাও, না হলে কিন্তু একদম মার দিব। রহিম সবসময় রূপালীর এরকম রেশের শিকার হয়। রূপালী সবসময় রহিমকে আদর যত্ন করে খাওয়াতে লাগে, এরকম যে কেউ করলে তার প্রতি প্রেম চলে আসবে স্বাভাবিক বিষয়, এবং রহিম সেটাই হয়ে গিয়েছিল রহিমের। তবে রূপালী যে রহিমকে পছন্দ করতে সেটা রহিম জানতো না। রহিম মনে করেছিল সে হয়তো অন্য কাউকে পছন্দ করে। সময় গড়াতে থাকে, দেখতে দেখতে রহিমের এখানে প্রায় বছর খানিক সময় কেটে যায়, এবং এই এক বছরে রূপালী এবং রহিম একই সঙ্গে থেকে খেয়ে বড় হয়েছে এবং একে অন্যের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। জিন লোকটি তখন বললেন, তোমার সময় হয়ে এসেছে। রহিম তখন বলল, কিসের সময়? ওই মুহূর্তে রহিম আবার জিজ্ঞেস করলো, চাচাজি কিসের সময়? রহিমের সেই চাচাজি বললেন, জিন লোকটি, তোমার সময় হয়ে এসেছে তোমার সম্পত্তি নিজের দখলে নেওয়ার এবং তোমার নিজের জগতে ফিরে আসার। রহিম তখন বলল, আমি আমার জগতে ফিরে যেতে চাই না চাচা, আমি এখানেই থাকতে চাই, জিনের জগতে, আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই। চাচাজিও এখন বললেন, হ্যাঁ তুমি তো এখানে থাকবে, অবশ্যই থাকবে, এবং এটা তোমারও ঘর। আমি জানি যে হয়তো মানুষের বাচ্চারা এখানে সেরকমভাবে থাকতে পারে না, তবে তুমি আমাদের সঙ্গে মানিয়ে নিয়েছো এবং তুমি ভালো একজন জিন, ভালো একজন ছেলে, ভালো একজন নেককার মানুষ। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি চাই তোমার প্রাপ্য অধিকারটুকু ফিরিয়ে দিতে
এবং তুমি তোমার প্রাপ্য অধিকারটুকু ফিরে পেয়ে তারপর নয় তুমি আমার এখানে চলে এসো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার বয়স 18 বছর প্লাস হয়ে গিয়েছে এবং এখন তুমি চাইলে লিগ্যাল ওয়েতে তোমার সম্পত্তিগুলো নিজেরও নামে করে নিতে পারবে। তুমি এখন সাবালক হয়েছো, নাবালক থেকে এখন থেকে তুমি চাইলে তোমার নিজের সম্পত্তি এবং সমস্ত কিছু ভোগ দখল করতে পারবে, যা কিনা তোমার বাবা রেখে গিয়েছিলেন তোমার মামার কাছে এবং তোমার চাচাদের কাছে। সেই সমস্ত জিনিসগুলো তুমি ভোগ করবে। ওই মুহূর্তে তখন রহিম বলল, আমি বুঝতে পারলাম না চাচা। তখন সেই জিনটি বলল, আমি তোমার পরিবার এবং গোষ্ঠী সম্পর্কে সম্পূর্ণ খোঁজ করেছি। আমার সঙ্গে রূপালিও গিয়েছিল। মোদ্দা কথা বলতে গেলে তোমার চাচারা যে জমির উপর বসে আছে বা যেগুলো খাচ্ছে, এমনকি তোমার মামা যে বাড়িটা দেখো না শহরের বাড়ি, ওই বাড়িটাও তোমার আব্বা জানা তৈরি করা এবং ওই বাড়িটা তোমার বাবা জানেন, সেহেতু ওই বাড়িটার উপর তোমার হক রয়েছে। তোমার চাচাদের হক মোটেই নেই। তারা এই জায়গাগুলো একদম ভোগ দখল করে খাচ্ছে। এই সমস্ত সম্পত্তি তোমার বাবাজান রেখে গিয়েছেন তোমার জন্য। এগুলো তোমাকে দখল করতে হবে এবং সেটা তুমি করতে পারবে, আমি বিশ্বাস রাখি। ওই কথা শোনার পর রহিম খানিকটা মন খারাপ করলো। বলল, চাচাজি কি বলছেন? এই সম্পত্তি আমার মানে? তখন চাচাজি বললেন যে হ্যাঁ, সম্পত্তি তোমার এবং এই সম্পত্তির জের ধরেই তোমার মামা তোমাকে নিয়ে গিয়েছিল এবং নিয়ে তোমাকে লালন পালন করেছে এবং ভেবেছিল যে একটু বয়স বাড়ার পর তোমার কাছ থেকে এই সম্পত্তিগুলো লিখে নিবে, কিন্তু সেটা করতে পারেনি। তুমি যখন বাড়ি থেকে বের হয়ে আসলে এরপর তোমার মামারা তোমাকে হন্যে হয়ে খুঁজেছিল। কিছুদিন খোঁজার পর তারপর তেনারা খোঁজা বাদ দিয়ে দিয়েছেন, কারণ ভেবেছে হয়তো তুমি আর কখনো আসবে না, কিন্তু তোমাকে ছাড়া ওরা ওই সম্পত্তি ভোগ করতে পারবে না। রহিমের মনে যেন তার মামা এবং তার মামির প্রতি একটা ঘৃণা জন্মাতে শুরু করলো। সে কান্না করতে লাগলো। সে বলল, আমার মামারা এত পরিমাণ খারাপ, আমি তো জানতাম না এটা। উনি আমাকে এতদিন এটা বুঝিয়ে এসেছেন যে সম্পত্তি আমার না। তখন তার সেই জিন চাচা বললেন, হ্যাঁ, এটা আমি জেনেছি এবং আমি অপেক্ষা করছিলাম তোমার বয়স কবে 18 প্লাস হয় এবং 18 পার হয়, কারণ তোমাদের জগতের আদালতের নিয়ম অনুযায়ী এটাই নিয়ম যে 18 বছর পার হলে তুমি তোমার সম্পত্তি নিজের নামে করতে পারবে এবং এটাই হচ্ছে সব থেকে সহজ নিয়ম এবং তুমি এখনই গিয়ে যা যা করার সমস্ত কিছু করবে। আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছি। আমি তোমাকে সেই লয়ারের বাড়িতে নিয়ে যাব এবং সেখানে যাওয়ার পর সে তোমার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবে। রহিম ওই রাতে খুব কান্না করেছিল। তাকে সান্ত্বনা দিয়েছিল রূপালী। রূপালী যেন তার একমাত্র কাছের বন্ধু, যে কিনা তাকে সমস্ত বিষয়ে সাহায্য করে। রহিম রূপালীকে ভালোবাসে। রূপালী রহিমকে ভালোবাসে কিনা সেটা রূপালী হয়তো রহিম জানে না, কারণ রূপালী বলেছিল সে অন্য কাউকে পছন্দ করে। এই জন্য হয়তো তার ভালোবাসাটা রূপালীর প্রতি সে প্রকাশ করেনি, তার মনের মধ্যেই রেখেছে। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। রহিম সেদিনকে চলে গেল মানুষের জগতে। প্রায় 1 বছর পর মানুষের জগতে সে পা রাখলো। এর আগে খুব অল্প সে এখানে পা রেখেছে। সে চলে গেল সেই উকিলের কাছে, যে উকিল মূলত ওই বৃদ্ধ চাচা জিন চাচাটি ঠিক করে রেখেছিল। উকিলের চেম্বারে যাওয়ার পর সে বলল, তোমার সম্পত্তি অনেক আছে এবং এই সম্পত্তির পরিমাণ অনেক বেশি। তোমার আব্বাজান তোমার জন্য রেখে গিয়েছেন। আমরা এর বিষয়ে মামলা অলরেডি করেছি, আর আমাদের সামনে রায় আসবে, রিট আসবে সামনে। আমরা প্রত্যেক রিটে এটা নিয়ে আলোচনা করব। সেহেতু এই সম্পত্তি তুমি পাবে, তুমি চিন্তা করো না। দেখতে দেখতে সময় কাটলো। মাঝখানে 4 মাস সময় কেটে গেল। 4 মাসের মধ্যে রহিম অসংখ্য বার এটা বোঝাতে চেয়েছে যে সে রূপালীকে পছন্দ করে, কিন্তু সত্যি কথা বলতে রূপালী কি তাকে ভালোবাসে এটা সে হয়তো জানে না। রহিম যেদিনকে সম্পত্তিগুলো ফিরে পেল সেদিন সে সেই উকিল নিয়ে এবং পুলিশ নিয়ে তার মামার বাড়িতে গেল। সেদিনকে সঙ্গে রূপালীও ছিল, আর তার সঙ্গে সেই জিন লোকটি ছিলেন, তার চাচা যান। সেখান থেকে সে তার বাড়ির দিকে গেল। যার পর সেখান থেকে যখন তার মামাকে বলল, মামা ভালো আছেন? তার মামা বলল, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে বেরিয়ে যা। রহিম বলল, এখান থেকে আমরা নয়, আপনারা বের হবেন, বরঞ্চ এখনই চলে গেলে বেশ ভালো হয়। রহিমের মামি তখন ছুটে আসলো, এসে বলল, কত বড় সাহস ছোট লোকের বাচ্চাটার। ওই মুহূর্তে সামনে উকিল এবং পুলিশ এসে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর বলল, এই বাড়িটি ওর এবং প্রতীক সূত্রে এই বাড়িটি ও পাবে। তোমাদের কোনো হক নেই এই বাড়িতে। তোমরা এই বাড়িতে এতদিন জোর জবরদস্তি এবং দখলদার করেছিলে এবং এটা ওর বাবার দলিল এবং সম্পত্তি। এখান থেকে বেরিয়ে যাও। ওই মুহূর্তে রহিমের মামা আলমারির ভিতরে গিয়ে দলিলগুলো খুঁজতে গিয়ে সেখানে পেল না, কারণ ওই দলিলগুলো আলমারির ভিতরে যত্ন সহকারে রেখেছিল। কিন্তু কে জানে রহিমের উপর জিনের ছায়া আছে এবং সেই জিনেরা রহিমের ওই দলিলগুলো আলমারির ভিতর থেকে বের করে নিয়ে গিয়েছে। তার মামার মাথায় আকাশ ভেঙে পড়ল। ওই মুহূর্তে তার মামা এবং মামি দুজনে বলতে লাগলো যে, বাবা রহিম, তুই আমাদের সঙ্গে এরকম করবি? আমাদেরকে বের করে দিবি? এই ছোটবেলা থেকে তোরকে আমরা মানুষ করেছি কত ভালোভাবে, বল। রহিম তখন বলল, হ্যাঁ, এখন জানতাম,
এখন বুঝতে পেরেছি কি জন্য আমাকে এত বছর ধরে মানুষ করেছ। আমার সম্পত্তির লোভে আমি যেন জানতে না পারি সেই সমস্ত ব্যবস্থা করেছ। কিন্তু আফসোস, আল্লাহর এই দুনিয়ায় জালিমের উপর শাস্তি সবসময় হয় এবং সেটা তোমরা পাবা। তোমরা এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। রহিমের মামা তখন বললেন, আমরা কোথায় যাবো এখন? তারপর রহিম বলল, সেটা আমার দেখার বিষয় না। ওই মুহূর্তে রূপালী এগিয়ে এসে বলল, আপনারা এখনই এখান থেকে বেরিয়ে যান। আর আপনার মতো জালিম মানুষ যেন কোনোদিন না হয়। আপনি ওর উপর যে পরিমাণ অত্যাচার করেছেন সেই অত্যাচারগুলো আমরা দেখেছি। বাধ্য হয়ে তারা ঘর বাড়ি ছেড়ে বের হতে বাধ্য হলো। একদিনের আলটিমেটামে তারা বাড়ি থেকে বের হয়ে গেল এবং রহিম তার নিজের বাড়িতে ফিরে আসলো, যে বাড়িটা তার ছিল এবং তার বাবা মা এই বাড়িটা তার জন্যই তৈরি করেছিল, কিন্তু তার মামারা এটা দখল করে রেখেছে। সব মিলিয়ে বলতে গেলে রহিম যেন একটা অনাথ ছেলে ছিল, কিন্তু এখন সে অনাথ নয়। রহিম এই বাড়িতে ফিরে আসলো। ফিরে আসার পর সে প্রশান্তি নিয়ে সেই ঘাটে শুলো যে ঘাটে সে ঘুমাতো, একটা জরাজীর্ণ কক্ষের ছোট্ট একটা কক্ষের মধ্যে একটা খাট। রূপালী তখন বলল, তুমি এই ঘাটে ঘুমাতে? রহিম তখন বলল, হ্যাঁ, অনেক কষ্ট করে এখানে শুয়েছি। এই বাড়িটা যে আমার আমি জানতাম না। শহরের উপর এরকম একটা বাড়ি আছে, এরকম একটা বাড়ি থাকলে আমাকে রাস্তায় ঘুমাতে হতো। কত কষ্ট করেছি, কত খারাপ সময় পার করেছি এই বাড়িতে। আমি আগে যদি জানতাম তাহলে হয়তো এরকমটা কখনোই সম্ভব হতো না, বা ওরা আমার উপর এরকম অত্যাচার করতে পারতো না। জানো রূপালী, আমি ছোট থেকে চেয়েছি ভালোবাসা, মানুষ আমাকে ভালোবাসুক, আমার চাচারা আমার মামারা আমাকে ভালোবাসুক। ওই মুহূর্তে বৃদ্ধ লোকটি এসে সেখানে বললেন, তোমার চাচার হিসাব এখন পর্যন্ত বাকি আছে। মাঠান যেসব জমি তোমার চাচারা খাচ্ছেন সেটার উপরও মামলা চলছে। আশা করি সেটা আমরা খুব শীঘ্রই জিতে যাব এবং তুমি সেই মামলা জিতে গেলে সেই সম্পত্তিও তুমি পেয়ে যাবে। আশা করি তোমার অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং আমি চাই এই সমস্ত কিছু দূর হয়ে তুমি একজন ভালো এবং উপকারী মানুষে পরিণত হও। কখনো মানুষের প্রতি অন্যায় করো না, আমি এটাই চাই। রহিমের এই কথা খুব কানে লাগলো এবং সে তার চাচাজিকে বলল, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? রহিম এই কথা বলতেই চাচাজি কাছে এসে রহিমকে জড়িয়ে ধরল এবং সত্যি রহিম তার চাচাজিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কারণ এরকম মুহূর্ত রহিমের জীবনে কোনোদিন এসেছে কিনা জানে না। সে এতদিন অনাথ ছিল, এতিম ছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবনটা যেন পাল্টে গেল, একটা অন্যরকম জীবনে পরিণত হলো। দেখতে দেখতে এই বাড়িতে সময় কাটতে শুরু করলো। রহিম চিন্তা করলো তার মামা মামিকে এখানে আবার নিয়ে আসবে। রূপালী তখন রেগে গিয়ে বলল, তাদেরকে যদি এখানে আনার কথা ভাবো তাহলে তোমার সঙ্গে আমার সম্পূর্ণ বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু এখান থেকে চলে যাব, তোমার সঙ্গে আর কখনো দেখা করবো না। রহিম বলল, কিন্তু ওই মুহূর্তে রূপালী বলল, তুমি ভালো হতে পারো কিন্তু আমি ভালো না রহিম, আমি অনেক খারাপ একটি মেয়ে, আমি এই ব্যাপারে অনেক খারাপ। সেহেতু তুমি অবশ্যই এরকমটা কোনো কিছু করবে না, আর আমরা তোমার সঙ্গে আছি না, তোমার আর কি লাগে? ওই মুহূর্তে রহিম বলল, তুমি আমার কে? তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে, তারপর আমি তো একা হয়ে যাব। রূপালী তখন রহিমকে বলল, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো সারা জীবন। রহিম তখন বুঝতে পারল কি একটা কথা রূপালী বলল, এটা কি সত্যি কথা নাকি এটা রূপালীর মনের কথা না। রহিম তখন চিন্তা করতে লাগলো, রূপালী কি তাকে পছন্দ করে নাকি করে না। রহিম রূপালীকে সাহস করে বলতে চায় না, কারণ রূপালী বলেছে সে অন্য কাউকে পছন্দ করে। ওই মুহূর্তে সে ওইখানে সময় কাটাতে লাগলো। কিছুদিন সময় পার হলো। রহিমের যে চাচাতো ভাইয়ের যে জমিগুলো ছিল বা চাচাদের যে জমি ছিল রহিমদের নামে, সেই জমি দখলমুক্ত হলো এবং রহিম সেই সমস্ত জমি নিজের নামে করে নিল। দেখতে দেখতে মাঝখানে আরো একটি বছর কাটালো এই সময় সমস্ত কিছু করতে। রহিম ওই জিনের জগতেও থাকতো, আবার এই বাড়িতেও থাকতো। এরকম করে তার সময় কাটছিল। তার নিজের সম্পত্তি হলো, সমস্ত কিছু সম্পত্তি ভাগ পেল, ফসল হচ্ছিল এবং সমস্ত কিছু যেন ছিল। রহিমের জীবনের সমস্ত কিছু একদম আগের মতো গুছিয়ে এসেছে, একদম সে বড়লোক হয়ে উঠেছে। এলাকার অনেকেই রহিমকে দেখে এখন সম্মান করত, কারণ রহিম এখন বাড়ির মালিক, বড় সম্পত্তির মালিক। সব মিলে রহিমের প্রতি একটা সম্মান চলে এসেছে। মাঝখানে কেটে গিয়েছে তিনটি বছর। রহিমের বয়স এখন 22 বছর। রহিম তার নিজের ঘরে শুয়েছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একদিন সেই বৃদ্ধ চাচাটি তার কাছে আসলেন। এসে বলল, রহিম, আমরা এখান থেকে চলে যেতে চাই, আর কোনোদিন এখানে ফিরে আসবো না। ওই মুহূর্তে তখন রহিম বলল, কিন্তু আপনারা কেন যাবেন? আপনারা এখানে থাকুন, এখান থেকে চলে যাওয়ার কোনো মানেই হয় না। আর আপনারা কোথায় যাবেন? আপনাদেরকে ছেড়ে আমি তো মোটেই থাকতে পারবো না। ওই মুহূর্তে সেই চাচাজি বললেন, জিনটি, যে আমাদেরকে তো তুমি কোনো কিছু মনে করোই না। তুমি রহিম এই কথা শুনে বলল, কিন্তু চাচাজি আপনি এরকম কথা কেন বলছেন? রহিম বলল, এই কথা এই জন্য বলছি, কারণ হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর আমি যেটা চেয়েছিলাম সেটা কখনো সম্ভব নয়। তুমি আসলেই মনে হয়। ওই মুহূর্তে তখন রহিম বলল, চাচাজি আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না।
রহিমের চাচা তখন বললেন, তুমি আমার রূপালীকে বিয়ে করো, এটা আমি চাই। আমি অনেকদিন থেকে তোমাকে পছন্দ করে রেখেছিলাম। আমার মতে রূপালীকে তোমার হাতে তুলে দিলে আমি শান্তিতে মরতে পারবো, এবং তোমার মতো এরকম ভালো ছেলে আমি আর পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না। আমি চাই এটা হোক। তখন রহিম বলল, চাচাজি, কিন্তু রূপালী তো অন্য কাউকে পছন্দ করে, আমি ওকে কিভাবে? রহিম বলল যে না না। ওই মুহূর্তে চাচাজি বললেন, তুমি রূপালীকে পছন্দ করো না? আমি দেখেছি অনেকবার তুমি রূপালীকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আর এটা আমার কাছে বেশ ভালো লাগতো যে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হোক এবং আমি যেন তোমাকে ওর হাতে তুলে দিয়ে শান্তিতে মরতে পারি, এটাই আমি চেয়েছিলাম। ওই মুহূর্তে রূপালী তখন সেখানে ছুটে আসলো। পাশ থেকে সে সমস্ত কিছু শুনছিল। তখন রূপালী বলল, তুমি কি কখনো জিজ্ঞেস করেছো যে আমি অন্য কাকে পছন্দ করি? ওই মুহূর্তে রহিম বলল, না। তখন সে বলল, আমি অন্য তোমাকেই পছন্দ করি এবং এতদিন পছন্দ করে এসেছি। এই ৩-৪ বছরে তুমি কোনোদিন আমার মনের কথা জিজ্ঞেস করতে চাওনি। এটা কি ওই কারণে যে আমি অন্য কাউকে পছন্দ করি সেটার জন্য? যদি এটা না শুনতে তাহলে কি তুমি কি বলতে যে তুমি আমাকে পছন্দ করো? রহিম তখন বলল, আমি আমার জীবনে যদি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি, এবং আমি তোমাকে ছাড়া আর কাউকে নিজের করে কোনোদিন ভেবে নিতে পারবো না, এবং তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেলে আমি আমার জীবনকে একদম পরিপূর্ণ মনে করব। চাচাদি যখন হেসে ফেলে বলল যে এইটাই আমি এতদিন ধরে দেখতে চাচ্ছিলাম। রহিম, তুমি আমার মেয়েটাকে বিয়ে করো এবং আমাকে দায়মুক্ত করো, মানে ভারমুক্ত করো। এই দায়িত্ব থেকে আমাকে মুক্তি দাও, দায়িত্বটুকু তুমি গ্রহণ করো। রহিম তখন বলল, চাচাজি, আপনি যদি আমাকে বলুন যে আপনি আমার আমার জান চান, আমি আপনাকে আমার জান দিয়ে দিতে রাজি আছি। আপনি আমাকে শুধুমাত্র হুকুম করবেন, আর কিছু না। সঙ্গে সঙ্গে চাচাজি এবং রহিম দুজনেই খুশি হয়ে উঠল, এবং ওইখানে রূপালীও খুব খুশি হয়ে উঠল। খুশিতে সেটা আত্মহারা হয়ে উঠছিল। রাতের বেলা কয়েকজন জিনের উপস্থিতিতে রহিমদের ওই বাড়িতেই রূপালীর সঙ্গে রহিমের বিয়ে হলো, এবং সেদিকে রহিম রূপালীর সঙ্গে একই ঘরে একই সঙ্গে ঘুমাতে গেল। সত্যি এতদিনে তাদের ভালোবাসা সার্থক হলো। রহিম তো জানতো রূপালী অন্য কাউকে ভালোবাসে, কিন্তু সে রহিমকেই ভালোবাসতে রূপালী ও কখনো বলেনি, রহিম নিজেও জানতো না। সে ওই রাতে রূপালীর কাছে ওয়াদা করলো যে আজীবন তার সঙ্গে থাকবে এবং আজীবন ভালোবেসে যাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনকার মতো কন্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। এই ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজে আপনারা ঘটনা পাঠাবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে আসবেন। সেই সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা চাইলে জয়েন হতে পারেন। সেখানে আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো লিখে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।